আজকে জাতীয় শিক্ষানীতি 2020 আমরা পার্ট 2টা দেখব। আমরা গতকাল ক্লাসে পার্ট 1 আলোচনা করেছি জাতীয় শিক্ষানীতি 2020। প্রথমেই বলেছিলাম যে একটা ক্লাসে সম্ভব নয়, তবু আমি প্রচুর মিনিমাইজ করে দুটো ক্লাসের মধ্যে আজকের ক্লাসটা দিয়ে আমি জাতীয় শিক্ষানীতি 2020 কে কনক্লুশনে আনবো। কারণ বহু বড় 36 বছর পর একটা দেশে শিক্ষানীতি রচিত হয়েছে। 140-50 কোটির একটা গণতান্ত্রিক দেশ, স্বাভাবিক সে দেশের শিক্ষানীতি এবং যে দেশ অতি দ্রুত আর্থিক এবং অন্যান্য দিক থেকে এগিয়ে যাচ্ছে সে দেশের জাতীয় শিক্ষানীতির ভিশনটা সেরকম হবে, বড় হবে, এটাই স্বাভাবিক। এবার জাতীয় শিক্ষানীতিতে গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম আলোচনার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে কি শিক্ষার কাঠামো। কাঠামোটা কি বলেছিলাম? 5+3+3+4 প্লাস কোথায় গেল রে বাবা? এটা বলেছিলাম কাঠামো, তাই তো। 15 বছরের শিক্ষা, একদম প্রি প্রাইমারি থেকে অঙ্গনওয়াড়ি বালবাটিকা থেকে শুরু করে একদম মাধ্যমিক শিক্ষার যে 2 বছর সে অবধি 4টে বছর 2টো স্তর, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে +2 স্তর আর এখন থাকবে না। এবার আজকে ঠিক তার পরের থেকে আমরা শুরু করব। এখানে শিক্ষার কাঠামো নিয়ে নিশ্চয়ই কারোর কোনো বক্তব্য থাকবার কথা না, থাকলে প্লেলিস্টে যে বা আমার চ্যানেলে জাস্ট একটা ভিডিও আগে গতকালকে সকালে এই ভিডিওটা দেওয়া হয়েছে যে জাতীয় শিক্ষানীতি ফার্স্ট পার্ট। এবার যেখান থেকে আমরা শুরু করব বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম। বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রমটা প্রথমে যাব, তারপরে আমরা এখন যেটা আলোচনা করছি সবটাই কিন্তু বিদ্যালয় শিক্ষার উপর। এই যে 5+3+ যেটা আমি বললাম, এই 5+3+3+4 অর্থাৎ বিদ্যালয় শিক্ষার উপরে আলোচনা। যখন এর পরের স্টেজ আমরা যাব উচ্চশিক্ষা, আমি মেনশন করে দেবো। ওকে, তাহলে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রমে কি কি বলা হয়েছে? প্রথমে বলা হয়েছে পাঠ্যক্রমের ভিশন যেটা হবে 21st সেঞ্চুরি বা 21 শতকের মতন করে পাঠ্যক্রম সাজাতে হবে। ওই আগে কি করে এসছে, আমার ঠাকুরদা কি পড়ে এসছে, আমার জেঠুর কাকা কি পড়ে এসছে, সেগুলো ধরে বসে থাকলে হবে না। হ্যাঁ, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আমরা সংরক্ষণ করবো, সেটা পরে আসবো। 100 বার ভারতীয় কৃষ্টি সংস্কৃতিকে খুব গুরুত্ব দিচ্ছে, সেটা একটা স্পেশাল ফিচার আছে, স্পেশাল পয়েন্ট আমরা আলোচনা আসবো। কিন্তু আমাকে 21st সেঞ্চুরির মতন করে এবারে এগিয়ে যেতে হবে, দ্রুততার সাথে এটাই পড়তে হবে। সে বাধ্যবাধকতায় থাকলে কিন্তু হবে না। তার সাথেই দেখো এবার আসছে বলছে ফ্লেক্সিবল হতে হবে। ফ্লেক্সিবল না হলে তো হবে না, বলছে পাঠ্যক্রম হবে নমনীয়তা। নমনীয়তা থাকবে মানে রাজ্য ভিত্তিক বা সময় ভিত্তিক, প্রয়োজন ভিত্তিক পাঠ্যক্রমকে ইমিডিয়েট পরিবর্তন করা যাবে, কিছু চেঞ্জিং আনা যাবে। যেটা এতদিন পর্যন্ত ছিল যে এই বিষয়ের বাইরে যাওয়াই যাবে যে না, প্রয়োজন ভিত্তিতে সময়ের চাহিদায় পাঠ্যক্রমের নমনীয় হবে এবং কিছুদিন পর পরই এই পাঠ্যক্রমকে রিভাইজ করতে হবে। রিভাইজের একটা কমিটি থাকবে দরকার হলে, তারা গুরুত্ব বুঝে ঠিক করবে যে পাঠ্যক্রমের আর কি কি পরিবর্তন আনা যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পাঠ্যক্রম যাতে শিক্ষার্থীর মুখস্থ নির্ভর বিষয় নয়, তাদের চিন্তন ক্ষমতার বিকাশ ঘটায়। যেটা আমাদের পাঠ্যক্রম দীর্ঘদিন ধরে ব্রিটিশ পিরিয়ডে মেকলে মিনিট থেকে শুরু হয়েছে, কেরানি তৈরি, যেটা আজও অবধি চলছে। আমাদের চিন্তন যুক্তি এগুলোর বিকাশের জায়গায় আছে। তুমি একবার ভাবো তো, এসএলএসটি পরীক্ষা দিয়ে তোমরা অবশ্যই শিক্ষক শিক্ষিকা হবে। একবার শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে 2 মিনিট সময় অপচয় করে একবার ভাবো তো, 5 মিনিট সময় অপচয় করে ভাবো তো, তোমরা যে শিক্ষক হবে, যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, এটা আদৌ শিক্ষক হওয়ার জন্য এই পরীক্ষা কতটা উপযোগী? এর পারপাসটা আমরা এক্সপ্লেনেশনে পরে আসবো। দুর্নীতি সেটা তো আমাদেরই দায়। অ্যাকচুয়ালি আমরা একজন শিক্ষক শিক্ষিকা হবো, আমাদের তো যুক্তি চিন্তন এই ক্ষমতার পরীক্ষা নেওয়াটা বেশি দরকার। শিক্ষা বিজ্ঞানী বিষয়ে আমার মধ্যে কতটা দর্শন তৈরি হয়েছে, তোমার কতটা দর্শন, সেটার পরীক্ষা না। এখানে কি হচ্ছে, আমাদের মুখস্থ বিদ্যার পরীক্ষা নেওয়া হবে, প্রত্যাভিজ্ঞা রিকগনিশন করা হবে, 60খানা প্রশ্ন দিয়ে দেবে ঘাটাঘাট। কেউ যার হয়তো এমন হবে না, কিন্তু হতেও তো পারে। কেউ প্রশ্ন করা যদি পেয়ে মুখস্থ একবার করে যায়, ওখানে উকড়ে দিয়ে আসলে সে ফার্স্ট। তুমি 1000 পড়েছো, তুমি হয়তো সালটাই ভুল হতে পারো, কিন্তু সে থিওরিটা তুমি অনেক ভালো জানো। স্কিনারের তত্ত্বটা তোমার একটা ভালো দর্শন তৈরি হয়েছে, তুমি সেটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করতে পারছো, চিন্তন ক্ষমতা আছে তোমার, সেটাকে অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু তুমি স্কিনারের লেখা বইটা শুধু ভুলে গেছো। কিন্তু এখানে এসছে শুধুমাত্র স্কিনারের লেখা বইটার নাম কি বা কত সাল, তুমি ফেল। মানে ওই পার্টিকুলার ওই কোশ্চেনটাই তুমি তো ফেল। সেটার কথা বলছিস। নিয়োগ, শিক্ষক নিয়োগের পরীক্ষার উদাহরণ যে আমাদের বাস্তব পরীক্ষাগুলোতে দেখো তো, শুধু মুখস্থ করে যাও বাবা,
তুমি কিভাবে মানে যে বেশি মুখস্থ করেছে সেই তত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এইটি আমাদের ধারণা। তাই বলেছি চিন্তন ক্ষমতা বিকাশের জায়গা কই? নিজের যুক্তি দিয়ে একটা বিষয়কে প্রশ্ন করার জায়গাই নেই আমাদের, সেটাকে পরিবর্তন ঘটানোর কথা বলা হয়েছে, যে চিন্তন ক্ষমতার বিকাশ ঘটবে। আর কি বলেছে? এনসিইআরটি পাঠ্যক্রম তৈরি করবে। এনসিইআরটি আমরা জানি আগে সংগঠন, এটা নতুন কিছু নয়। এনসিইআরটি পাঠ্যক্রম তৈরি করবে, তার সাথে কি হিসাবে তৈরি করবে? এনসিএসএফই যেটা আছে সেটাকে নতুন করে করা হবে। এনসিএসএফই এর ফুল ফর্মটা আমি বলবো, এনসিএফএসি, সরি আমি একটু ভুল লেখা হয়ে গেছে, এসটা আগে চলে এসেছে, এনসিএফএসই। এই যে 2020-21 এটাকে আবার নতুন করে করা হয়েছে। এর অর্থ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন, অর্থাৎ এনসিএফ তো আমরা জানতামই, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সেটাকে স্কুল এডুকেশনের উপযোগী করে গড়ে তোলা হবে। এই এনসিইআরটি এর সাহায্যে স্কুল লেভেলের যে এই সংস্থাটা 2020-21 যেটা তৈরি হলো, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক স্কুল এডুকেশন, সে এনসিইআরটির সাথে যৌথভাবে বা এর গাইডলাইন মেনে এনসিইআরটি স্কুল স্তরের জন্য পাঠ্যক্রম কি করবে? তোমার যে তৈরি করবে, টেক্সট বুক তৈরি করবে, কিন্তু এনসিইআরটি আর এর সাথে যোগ হবে কে? রাজ্যের জন্য এসসিইআরটি। আমরা জানি স্টেটেও এরকম একটা সংস্থা রয়েছে, এসসিইআরটি, ন্যাশনাল আর স্টেট দুটো লেভেলের সংস্থা মিলে কি করবে? পাঠ্যক্রমগুলো তৈরি করবে। আর সবচেয়ে যেটা বলা হচ্ছে, পাঠ্যক্রমটা এমন ভাবে তৈরি হবে যাতে করে এই ব্যাগের ভার কমে। আমি কালকেও একটা জায়গায় বলছিলাম, জাতীয় শিক্ষানীতিতে এই কথাটা কিন্তু বারবার জোর দেওয়া হয়েছে। আমরা শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে বা একজন ছাত্র বা শিক্ষক হিসেবে আমাদের এই ধারণাটা খুব আছে, অযথা বইয়ের ব্যাগটাকে ভারী করে দেওয়া হচ্ছে, অর্থাৎ শিক্ষা দেখেই যেন তুমি ভয় পাও। সেই আমার এইগুলো দেখলে পরে আমাদের সেই তোতা কাহিনী মনে পড়ে না? তোতাকে জোর করে খাইয়ে দাও। তুমি এটা 5-6 এর বই দেখো তো, প্রকৃতি পাঠ, এই মোটা একখানা বই, 3 মাস পরে বইটা 3টে টুকরো হয়েছে। অত মোটা বইয়ে সরকারি বাইন্ডিং যেমন হয় সেটার মধ্যে নাই বা ঢুকলাম। ইংরেজি বই দেখবে তো একটা 4-5 এর, বইটা দেখে ওই ছেলেটা খুলতেই ভয় পাবে। এই মোটা একখানা বই, কত পণ্ডিত, যার যত পাণ্ডিত্য আছে সব ঢেলে একটা বই দেখিয়েছে সরকারি বইতে, নে খা, আমার ছেলে তো বেসরকারি স্কুলে পড়ে, আমার কি? এইটাই স্বাভাবিক হয়ে গেছে। যারা এগুলো তৈরি করছে তাদের চিন্তা ধারাটা নিয়ে প্রশ্ন জাগে, 100 বার জাগে, এবং একজন স্বাধীন নাগরিক হিসেবে আমাদের সেটা প্রশ্ন তোলার জায়গা নিশ্চয়ই আছে। তাহলে ওই যদি 5-6টা মোটা মোটা বই হয়, একটা 4-5 এর ছেলে কেন এত ভারী ব্যাগের বোঝা সইবে? প্রাইমারি বেসরকারি স্কুলগুলো তো বেহাল, আরো খারাপ। যে জটা পারছে, ইংরেজিরই 6টা বই, হয়তো পরে সে স্ট্যান্ডার্ড 1 বা 2 এ, মানে যত বেশি বই দেওয়া যায় তত বেশি ভালো স্কুল, তত বেশি শিক্ষা ব্যবস্থা। ফলে এটা বলেছে ব্যাগের ভারটাকে কমাতেই হবে। এই বইয়ের পাঠ্যক্রম মানে, শিক্ষা মানে কতগুলো মোটা মোটা বই নয়। যাই হোক, এতদিন পরে হলেও আমরা ভারতবর্ষ বুঝতে পেরেছি। এবার এখানে প্রশ্ন থেকে যাচ্ছে, কতটা অ্যাপ্লাই হবে সেটাও আসবো। সরকারি বেসরকারি বৈষম্য এবার দূর করার কথা বলা হয়েছে। এরপরে যেটা আসছে, এবার দেখো পাঠ্যক্রম গেল, এইবার যেটা আসছে ভাষা মাধ্যম, কি ভাষায় শেখানোর উপর জোর দেওয়া হয়েছে। এগুলো সবই বারবার বলছি, সবই চলছে স্কুল লেভেলের ক্ষেত্রে, তবে অনেক ক্ষেত্রে এর সাথে কিন্তু উচ্চশিক্ষারও সংযোগ রয়েছে। ভাষার ক্ষেত্রে বলা হয়েছে গ্রেড 8 পর্যন্ত। এইবার প্রশ্ন আসবে, স্যার গ্রেড 8 আবার কি জিনিস? এখানে বিভিন্ন ক্লাসকেই গ্রেড হিসেবে মোটামুটি ধরা হয়েছে, অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার মাধ্যম হিসেবে কিন্তু বলা হয়েছে মাতৃভাষা। মাতৃভাষা যার যার আঞ্চলিক ভাষায় সে শিখবে, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিখবে। সবচেয়ে বড় কথা বলেছে সরকারি, একটু আগে বলবো আমি, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে একই রকম ভাষা হবে শিক্ষার ক্ষেত্রে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি সরকারি স্কুলগুলোর ভাষা এই অপশন থাকে, বেসরকারি স্কুলে সেই অপশনই থাকবে, এক্সট্রা কিছু থাকবে না। এর অজুহাতে যেটা কমন স্কুল বলেছিলেন কোঠারি কমিশন, যে যাতে আমাদের ছেলেমেয়েরা বেসরকারি মুখী না হয়, অভিভাবকরা তাদের ঠেকানোর জন্য এই যে এই ধরনের উন্নত স্কুলের কথা বলা হয়েছিল তখন, কিন্তু সেটাতে অ্যাপ্লিকেশন হয়নি। আমরা জানি তার অনেক কারণ, ভারত সংবিধান পড়াতে যে আমি বলেছি যে শিক্ষা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যবসা, আর এই ব্যবসায়ীর সংখ্যা বহু আছে।
তো সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে ভাষার সামঞ্জস্য রাখার কিন্তু বলা হয়েছে। ভাষা কোনো বোঝা হবে না, ভাষা হবে উপভোগের বিষয়, এনজয় করবে ছেলে মেয়েরা, এবং এর মধ্যে দিয়ে মিথস্ক্রিয়া ইন্টারাকশন ঘটবে। কতটা উন্নত কথা বলা হয়েছে, বাস্তবে কতটা প্রয়োগ হবে সে তো পরে বোঝা যাবে, 2030 সালে 32 সালে যে আমরাই বুঝবো। বলছে ভাষা উপভোগের ভাষা হবে, এটাই তো সত্যি। ওটা ইংরাজি দেখলে ভয় পাচ্ছি, আরে বাবা তাহলে সেটা আমার উপরে কেন চাপাচ্ছিস রে ভাই, ছেড়ে দে না, আমি তো বাঙালি ছেলে, বাংলাই পড়ি আমি, সে সুযোগ আমাদের দেশে নাই। তাহলে ছেলে মেয়েরা ভাষাকে এনজয় করবে কি? ভাষার আতঙ্কে অর্ধেক ছেলে মেয়ে পড়াশোনা থেকে পালিয়ে পালিয়ে বাঁচে। আমার মতন ইংরাজিতে দুর্বল মানুষ যারা আছে, আমাদের মতো অনেকেরই আছে, হয়তো বেশিরভাগেরই আছে, অনেকে স্বীকার করি না। আমার দুর্বলতা আমি 100% স্বীকার করি। তাহলে আমি বাঙালির ছেলে, সেই বিষয়টা বাংলায় পড়া না বাবা। এই যে তামিলনাড়ুর ছেলে তেলুগু ভাষা যদি সে ভালো করে পড়ুক না, তার উপরে ইংরাজি বা হিন্দি বা বাংলা কোনো ভাষা চাপিয়ে দেওয়া তো দরকার নেই। তাহলে সে এনজয় করবে কি? ক্লাসে যাও, একটা 5 থেকে 12 পর্যন্ত ছাত্রদের সার্ভে করো, 60-70% অ্যাবভ হবে ছেলেমেয়েরা বলবে ইংরেজির প্রতি ভীতি আছে। তাহলে একটা ভাষা এনজয় করার জায়গায় ভাষা হচ্ছে আতঙ্কের জিনিস। এই জায়গাটার থেকে বেরোনোর কথা বলে, যে ছোট ছোট কিছু কথা বলেছে জাতীয় শিক্ষানীতিতে। আমি বারবার একই কথা প্রত্যেক ক্লাসেই বলি, যে আমাদের যাদের ওপর দায়িত্ব দেওয়া হচ্ছে যোগ্য লোক, তারা খুব ভালো ভালো বিশ্লেষণ করেছে, রাজনৈতিক বিদ্যা সেগুলো মানেনি। ভাষা উপভোগের বিষয় হবে, ভাষা আতঙ্কের বিষয় হবে না, ভাষা সেতু হবে, ভাষা অন্তরায় হবে না, সেটার কথা বলা হয়েছে। অর্থাৎ ভাষাটাকে জোর করে চাপিয়ে দেওয়ার কথা কিন্তু বলা হয়নি। তাহলে এবার প্রশ্ন উঠবে, তাহলে কি ভারতে বিভিন্ন ভাষাভাষী নিয়ে সমস্যা হবে? না, সেই গল্পও আছে, সেটাকেও কিন্তু দূর করা বলা হয়েছে। সমস্ত ভাষা, বিভিন্ন ভারতীয় ভাষা শিক্ষার সুযোগ থাকবে, জোর জাবস্তি নয়, বিভিন্ন ভারতীয় ভাষা। একটা জিনিস আমরা দেখেছি, দক্ষিণ ভারতীয় ভাষাগুলো উত্তর ভারতে চর্চাই নেই, আছে নেই, সুযোগই তো নেই, সেটাকে বাড়াতে হবে। তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম, বাংলা উত্তর ভারতের ছেলেমেয়েরা জানুক না, কম্পালসারি নয়। আগে বলেছি ভাষা অন্তরায় হবে না, ভাষা হবে সেতু। আবার হিন্দি শিখুক না দক্ষিণের ছেলেমেয়েরা, উত্তরের পূর্ব ভারতের ছেলেমেয়েরা শিখুক, তবে তো একটা তৈরি হবে। এটা বলেছে যে বিভিন্ন ভারতীয় ভাষার সুযোগ বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। আর যেটা বলেছে, আমাদের প্রাচীন ভারতের অরিজিন সংস্কৃত, এই সংস্কৃত ভাষার গুরুত্ব বাড়ানোর কথা বলা হয়েছে। গুরুত্ব বাড়ানো মানে এই নয় জোর করে তোমাকে সংস্কৃত, আমাকে সংস্কৃত চাপিয়ে দেবে, তা নয়। বলা হয়েছে প্রতিটা স্তরে, শিক্ষার প্রতিটা স্তরে সংস্কৃত পড়ার সুযোগ থাকবে, কেউ চাইলে পড়বে। কারণ আমি নিজে সংস্কৃতে খুব কাঁচা, জানি না, পড়িনি, সেই 7-8 পরে আর পড়িনি কোনোদিন, কিন্তু এটুকু বুঝি সংস্কৃত না জানার ফলে প্রাচীন ভারতের কোনো গ্রন্থ তথ্য যখন পড়তে যাই বা যাব, কোনো শিক্ষার্থী, কোনো ব্যক্তি, তার কিন্তু সংস্কৃত না জানলে আমাকে কার উপর ব্যাখ্যা করতে হচ্ছে, কে ট্রান্সলেট করেছে তার উপর ব্যাখ্যা করতে হচ্ছে। যখনই কোনো কিছু ট্রান্সলেট হয়, বিশেষ করে সাহিত্যের দিকটা, যিনি ট্রান্সলেট করে তার ব্যক্তিগত প্রভাব পড়ে। আমরা এডুকেশনের ছাত্র, সাবজেক্টিভিটি খুব ভালো বুঝি, প্রত্যেকের একটা নির্দিষ্ট অ্যাপ্রোচ থাকে। অর্থাৎ আমি নিজে ডাইরেক্ট তার কাছে পৌঁছতে পারছি না, ভায়া হিসেবে নিচ্ছি। তাই বলছি সংস্কৃতটা প্রাচীন ভারতের সাথে কিন্তু প্লিজ দয়া করে ধর্ম টর্ম আবার জুড়ে দেয়। এখন একটা আমাদের তো খুব, আমরা এমন একটা সময়ে বসবাস করছি, খুব খারাপ সময় আমি মনে করি। আমার প্রাচীন ভারতের যে জায়গাগুলো রয়েছে, সেগুলো অনেকটা জায়গা জুড়ে সংস্কৃত ভাষার উপরে নির্ভর করছে। সংস্কৃতটা জানলে অনেক কিছু উন্মুক্ত হবে, সেই জন্য বলেছে সংস্কৃত ভাষাটাকে কিন্তু গুরুত্ব বাড়ানোর কথা কিন্তু বলা হয়েছে। আর যেটা আইএসএল এর কথা বলা হয়েছে, আইএসএল তো একটা ফুটবল লিগ আছে, ইন্ডিয়ান সুপার লিগ না, এই আইএসএল নয়। এই আইএসএল মানে হচ্ছে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ, একটা ভারতীয় সাংকেতিক ভাষা, এমন একটা ভাষা তৈরি করার উপর জোর দেওয়া হয়েছে মোটামুটি সবাই বুঝবে, হয় না, কম্পিউটার সাইন ল্যাঙ্গুয়েজ থাকে, সেরকম একটা ভাষা, সাংকেতিক ভাষা হোক আইএসএল, যাতে উত্তর ভারতের লোক দক্ষিণ ভারতে যে কি বলছে কিচ্ছু বুঝছে না, দক্ষিণ ভারতের লোক উত্তর ভারতে যে কি বলছে কিছুই বুঝছে না, মানে আমাকে ভালো কথা বললে মনে হচ্ছে গাল দিয়ে চলে গেল না, তোমার গাল দিলেও থ্যাংক ইউ বলে দিচ্ছে, এই একটা টেন্ডেন্সি। আইএসএল অর্থাৎ একটা সাইন ল্যাঙ্গুয়েজ তৈরি করার উপর জোর দেওয়া হয়েছে, যাতে করে মোটামুটি একটা সব ভারতের সব ক্ষেত্রে প্রযোজ্য বা মানে পরিচালিত হয়, এটা দিয়ে কমিউনিকেট করা যায়, সেরকম একটা বিষয় কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে।
ভাষা মাধ্যম গেল। এবার যেটা বলেছি স্কুল ছুট কমানো, স্কুল ছুট ড্রপ আউট। গতকালকে আমরা ইয়ের মধ্যেই প্রশ্নটা দিয়েছিলাম, ওই আমরা যে মক টেস্ট নিয়েছিলাম, স্কুল ছুট কি জিনিস, ড্রপ আউট একটা প্রশ্ন দিয়েছিলাম। বলছি স্কুল ছুট কমানো এবং প্রতিটি স্তরে শিক্ষাকে সার্বজনীন করার কথা বলেছে। বলছে স্কুল থেকে যে বাচ্চারা চলে যাচ্ছে এটাকে কমানোর জন্য দুটো ওয়ে আছে। অনেক ডিটেলস আছে, দেখো অত ডিটেলস গেলে আমি আগেই বলছি যে দুটো ক্লাসে শেষ করব, জাতীয় শিক্ষানীতির বহু কিছু বাদ দিয়ে শেষ করছি, কিন্তু নাহলে এই পড়িয়ে যেতে হবে, বিরাট তত্ত্ব এর মধ্যে মেন মেন জায়গাগুলো একটু টাচ করে যাবো। বলছে দুটো উপায়, একটা হচ্ছে পরিকাঠামোর উন্নতি করতে হবে, পরিকাঠামো উন্নতির জন্য অনেক কিছু করতে হবে, সেখানে আমি ডিটেলস কিন্তু ঢুকবো না। পরিকাঠামোর উন্নতি করার দরকার আছে, ইনফ্রাস্ট্রাকচার যেটা প্রচলিত আছে তার উন্নতি করতে হচ্ছে। আর বিদ্যালয়ের শিক্ষার্থীদের কি করতে হবে, বেশি করে অংশগ্রহণ করাতে হবে। তারা বিভিন্ন কাজে যখনই ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে না, তাদের মধ্যে কিন্তু বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়বে। ওই যাই আর সাক্ষী গোপাল বসে থাকি, মিড ডে মিল খাই, চলে আসি, ইয়েস ইয়েস স্যার নো স্যার, গাদা পড়া হয়নি কেন, ইন্টারেস্ট পাবে কেন? তাকে ইনভলভ করো তার উপযোগী। আরে বাবা পড়া একটু কমা কি আছে, ওকে খেলাধুলা ইনভলভ করে, স্কুল অন্য করে আঁকুক, যা করুক, কিছু একটা করুক, ওকে ওর ইন্টারেস্ট অনুযায়ী বিষয় ইনভলভ করে দাও। দেখো স্কুলে যাওয়াটা নেশা হয়ে যাবে। খেলতে যেতে যদি পছন্দ করে, আমার একটাই প্রশ্ন, শিশুরা বালকরা খেলতে যেতে যদি এত পছন্দ করে, স্কুল যাওয়াটাকে কেন পছন্দ করবে না? তাহলে প্রবলেমটা স্কুলের সিস্টেমে রয়েছে। সেই সিস্টেমটাকে আমরা কেন চেঞ্জ করতে পারছি না? আমি বারবার অনেক ভিডিওতে বলেছি, স্কুলটাকে কেন আমরা এনজয়ফুল লার্নিং এ করতে পারছি না? কেন এমন জায়গা আসবে না ছাত্ররা স্কুল ছুটি পেলে, হঠাৎ করে ছুটি হলে তারা কষ্ট পাবে, কেন স্যার এই ক্লাসটা হলো না? এই জায়গাটা কবে তৈরি করতে পারবো সেটার কথা কিন্তু কিছুটা হলেও বলেছে, যে শিক্ষার্থীদের অংশগ্রহণ করাও, কাজে ইনভলভ করো, তবে তো তারা স্কুলটাকে মিস করবে। না হলে ছুটির পরে তারা যেন স্বাধীন হয়েছে ভেবে চিৎকারটা থেকেই যাবে, ছুটির পরে তাদের মধ্যে মন খারাপ হবে না। সেই জায়গাটা যেদিন শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারবো, ছুটি হলে মন খারাপ হবে ছেলে মেয়েদের, সেদিন আমাদের ভারতীয় শিক্ষা উন্নতি হবে। যাই হোক, সে হয়তো সুদূর ভবিষ্যতে নিশ্চয়ই হবে। নেক্সট যেটা আসছে এবার, মূল্যায়ন। মূল্যায়ন ব্যবস্থা খুব খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যে কোনো শিক্ষা ব্যবস্থার উন্নতি নির্ভর করে মূল্যায়ন, আবার শিক্ষার্থীর কতটা প্রোগ্রেস বা উন্নতি হয়েছে সেটাও করে মূল্যায়ন। এখানে মূল্যায়নের চেয়ে অ্যাসেসমেন্টের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, অ্যাসেসমেন্ট টার্মটা বেশি ইউজ করা হয়েছে। আমরা অ্যাসেসমেন্ট, পরিমাপ, মূল্যায়ন, মেজারমেন্ট, ইভ্যালুয়েশন তিনটে টার্ম সম্বন্ধে জানি, এখানে আমি সেই ক্লাসে কিন্তু ঢুকবো না। মূল্যায়নের ক্ষেত্রে বলেছে 3, 5, 8 অ্যাসেসমেন্ট হবে। 3, 5 ক্লাস, গ্রেড 3, গ্রেড 5, গ্রেড 8, অর্থাৎ মোটামুটি ক্লাস 3-তে, 5-এ আর 8-এ এই তিনটে স্তরে মূল্যায়ন হবে। বাকি ক্ষেত্রে কিন্তু মূল্যায়ন হবে না, অটোপাস হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে মূল্যায়ন হবে। এই মূল্যায়ন হবে মানেই কেউ অকৃতকার্য হলে তাকে ওই ক্লাসে রেখে দেওয়ার কথা বলা হয়েছে না, রেমেডিয়াল করে তাকে আবার পরের ক্লাসে প্রমোশনের ব্যবস্থা কিন্তু বলা হয়েছে। আর গ্রেড 10 এবং গ্রেড 12, অর্থাৎ তাহলে কি দাঁড়াচ্ছে, ক্লাস 10 আর ক্লাস 12, এইখানে কিন্তু দুটো আবার মূল্যায়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে আবার দুটো মূল্যায়ন, এবং বছরে ইভ্যালুয়েশন হবে 2 বার, অর্থাৎ সেমেস্টার টাইপ শিক্ষার্থীদের বলা হয়েছে, যেটা আমাদের আজ 11, 12 অলরেডি চালু হয়েছে। কিন্তু এই রকম নয়, এই সেমেস্টারে আবার কি হবে, একটা হবে প্রধান পরীক্ষা আর একটা হবে উন্নয়নমূলক পরীক্ষা, দুটো মূল্যায়ন হবে বছরে, গ্রেড 10 এবং গ্রেড 12, অর্থাৎ দশমে আর দ্বাদশে দুবারের। একটা হবে প্রধান পরীক্ষা, যেটা তার প্রমোশনের ব্যাপারটা যেটার মধ্যে থাকবে, আর একটা যেটা হবে তার উন্নয়নমূলক, কতটা উন্নতি হয়েছে সেটা দেখে তাকে প্রথমে যে পরীক্ষাটা হবে সেই অনুযায়ী বাকি কয়েক মাস তাকে সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করবে। আচ্ছা, পরীক্ষার ক্ষেত্রে নমনীয়তা আনতে হবে, অর্থাৎ ওই পরীক্ষার বাধ্যবাধকতা এই জায়গাগুলোর থেকে কিছুটা পিছু হটার মূল্যায়ন করছে। আর যেটা বলা হয়েছে, যেটা গঠনমূলক মূল্যায়নের উপরে, গঠনগত বা গঠনমূলক মূল্যায়নের উপরে কিন্তু খুব জোর দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020-তে। আর যেটা বলেছে প্রোগ্রেস কার্ড, এই প্রোগ্রেস কার্ড যেটা এতদিন আমরা অনেক জায়গায় শুনেছিলাম না, সিআরসি, সেই সিআরসি যেটা আমাদের রাজ্যে এখন চালু হয়েছে, হলিস্টিক রিপোর্ট কার্ড, বলছে প্রোগ্রেস কার্ডটা খুব ইম্পর্টেন্স রাখবে, তাতে শিক্ষার্থীর বিভিন্ন তথ্যগুলোকে ইনভলভ করা হবে, সমস্ত কিছু একটা এক জায়গায় আনার চেষ্টা করা হবে। ওই সিআরসি না হলেও অনেকটা যেন সেরকম। এই হচ্ছে তোমার যে মূল্যায়ন।
এবার যেটা আসছে, যেটা বারবার বলছিলাম একটু আগে, কৃষ্টি সংস্কৃতির কথা বলছিলাম না, এই ভারতীয় জ্ঞান শিক্ষায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। শিক্ষানীতি 1986 চলে আসে বারবার, আবার 2020-তে বলা হয়েছে যে ভারতীয় বিষয়কে তোমার যে গুরুত্ব দিতে হবে, ভারতের বিভিন্ন সময়ের সংস্কৃতি বা ইতিহাস স্থান পাবে। ভারতের বিভিন্ন সময়ের যে জ্ঞান বিজ্ঞান আছে, বিভিন্ন সময় বলতে প্রাচীন ভারত, বৈদিক যুগ বলো, বৌদ্ধ যুগ বলো, ইসলামিক যুগ বলো, তারপরে ব্রিটিশ পিরিয়ডের বলো, প্রতিটা স্টেজে আমরা কিন্তু অতিরিক্ত পাশ্চাত্যমুখী হয়ে গেছিলাম। এটা স্বীকার করো না করো, ব্রিটিশ পিরিয়ড থেকে আমাদের যেন এমন একটা শ্রেণী ব্রিটিশরা তৈরি করেছে যেটা দিন দিন বাড়ছে, যে ভারতীয় কিছু বললে পরে ও বাবা, মানে আমরা বি গ্রেডের নাগরিক, ওয়েস্টার্ন কিছু বললেই মানে ভাত বললে আমি ভেতো বাঙালি, রাইস স্মার্ট। এই যে ধারণাটা, মেকলামিরিকটা মনে করো, ভারতীয় শিক্ষায় মেকলে কি চেয়েছিলেন, যে রক্তে মাংসে উডের দেশ পাচ্ছে, এগুলো ভাবো, এরা কিন্তু চেয়ে গেছে ব্রিটিশরা এবং তারা সাকসেস হয়েছে। আমরা স্বাধীনতার এত বছর পরেও একবারও চেষ্টাই করিনি সে ব্রিটিশদের ল্যাজটাকে ছাড়তে। আমরা দিন দিন ল্যাজটাকে নিয়ে ব্রিটিশকে আরো কাঁধে তোলার চেষ্টা করছিলাম। আমি বলছি না ওয়েস্টার্ন খারাপ, জ্ঞান বিজ্ঞানের পীঠস্থান, কিন্তু ভারতবর্ষ কোথায় পিছিয়ে থাকবে? কেন? আমি বারবার বলি, যে দেশে প্রাচীনকাল ইউনিভার্সিটি ছিল, এই ছিল সেই ছিল, সেই দেশ পিছিয়ে থাকার দেশ নয়। সেটা হচ্ছে ভারতের বিভিন্ন স্তরের জ্ঞান বিজ্ঞানকে উন্নত করার উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। তার সাথে কি করা হচ্ছে, একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা ভিত্তি থাকবে। বিভিন্ন জিনিসকে বৈজ্ঞানিক দৃষ্টিকে বিচার করা, প্রাচীন যে কোনো কিছু পেলাম আর নিয়ে নিলাম, ঠিক আছে, মানে প্রাচীন কোনো গ্রন্থের একটা পৃষ্ঠা খুলে দেখিনি অথচ তাই নিয়ে বড়াই করছি, সেটাকে কিন্তু বলা হয়নি। তাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখো, যাচাই করো, বাছাই করো, তবে গ্রহণ করো, নচেত জাস্ট সেটাকে ইরেজ করে দাও। এই জায়গাটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং আমাদের যে তপশিলি জাতি উপজাতিদের শিক্ষার কথা আমরা সংবিধানে পড়েছি, তাদের কৃষ্টি সংস্কৃতিকে বিশেষভাবে প্রাধান্য দিতে হবে। কারণ আমার দেশের যারা অধিবাসী তাদের কাউকেই বাদ দিয়ে একটা দেশ এগিয়ে যেতে পারে না, এটা ইম্পসিবল বলে তো জাস্ট ইম্পসিবল, তাই তো? সেটাকেও কিন্তু বলা হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভ্যালু এডুকেশন। অনার্স লেভেলে নিশ্চয়ই তোমাদের একটা চ্যাপ্টারই ছিল না, ভ্যালু এডুকেশন, মূল্যবোধের শিক্ষা। এই মূল্যবোধ তো আজকাল বইয়েই মানায়, বাস্তবে নেই। এই মূল্যবোধ চলে যাওয়ার পেছনে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি সিস্টেম তো দায়ী, সবচেয়ে বেশি দেই গার্জিয়ান, মা বাবা। ছেলে কোনো সৎ কাজ করে আসলে উৎসাহিত করা দূরেই থাক, কেন করেছিস, এটা করতে হয় না, এইখান থেকে শুরু হয়। আর প্রত্যেকটা মা বাবা আমাকে তোমাকে নিয়েই তো সোসাইটি, তারপরে সমাজের মূল্যবোধ তো যাবে। এই মূল্যবোধটা তো আমাদের আজকাল বইয়েই মানায়। মানে ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রফুল্ল চাকি অবশ্যই আমাদের ঘরের সন্তানরা হবে, কিন্তু আমারটাকে বাদ দিয়ে পাশের বাড়ির ছেলেটা হবে। আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে এই জায়গায়, আমরা বলছি সবাই চাই প্রতিবাদী প্রতিরোধী আন্দোলনই হোক, কিন্তু আমার ছেলে মেয়েটাকে বাদ দিয়ে বাকিটা, এই টেন্ডেন্সি চলেছে। আমি বলছি না সবাইকে ওই রকম করতে, কিন্তু মিনিমাম জায়গাটা, সততার জায়গাটা কোথায় চলে গেছে আমাদের একবার ভেবে দেখেছো? প্রসঙ্গে ঢুকলে সময় চলে যাবে। তাহলে মূল্যবোধের শিক্ষাটা কিন্তু বাড়ানোর উপরে চলতে হবে। ভ্যালুটা কোনটা সঠিক কোনটা ভুল ছোট থেকে সেটা শিক্ষার মধ্যে দিয়ে শেখাও। এবং আরেক যেটা বলা হয়েছে, ভারতের সংবিধানের ধারণাটা, সংবিধানের ধারণাটা কি ওই বইয়ের পাতায় প্রথমে লিখে দেওয়ার একটা নিয়ম করা হয়েছে, কেউ কোনোদিন পড়ায়ও না, কেউ কোনোদিন পড়েও না, তাই তো? ঠিক বললাম? বিচ্ছিন্ন দুই একজন নিশ্চয়ই আছো, তোমরা পড়েছো, কিন্তু খুব কম। প্রত্যেকটা বই প্রথমে থাকে, বইয়েই থেকে গেছে। আমরা তো ওই রকমই। গান্ধীজির পথে চলা খুব কষ্ট, কি করেছি, প্রত্যেক শহরে গান্ধী সরণি, এমজি রোড করে দিয়েছি, ওর উপরে দিয়ে হাঁটি, আর এই তো গান্ধীজির পথে হাঁটছি। গান্ধীজির নাম করে দিয়েছি, রাস্তাটার নাম করেছি গান্ধীজি সড়ক, এমজি রোড। এ মারাত্মক ভারতীয়দের বুদ্ধি। তো যাই হোক, সংবিধানের ধারাটাকে ছেলে মেয়েদের পড়াতে হবে। এটা এবার যেটা আসছে যে প্রতিভাবানদের শিক্ষা। আমাদের সমাজে তো বিভিন্ন প্রতিভাবান শিক্ষার্থীরা রয়েছে, অনেক ক্ষেত্রে ট্যালেন্টরা শুধুমাত্র অবহেলিত হয়ে গেছে সুযোগের অভাবে, যেটা জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল নবোদয়, বা পরবর্তী যে আমরা পড়েছি পেস সেটিং, নবোদয়, এগুলোর কথা।
এই 2020-তে অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020-তেও বলা হয়েছে প্রতিভাবানদের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সরি এনসিইআরটি ও এসসিইআরটি কে দায়িত্ব দেওয়া হয়েছে যে এদের জন্য আলাদা কিছু তোমাদের করে দেখাতে হবে, সুযোগ দিতে হবে এদের বিভিন্ন রকম। বলা হচ্ছে এদের জন্য যত বেশি সম্ভব অলিম্পিয়াডের ব্যবস্থা, অলিম্পিয়াড পরীক্ষাগুলো হয় না বিভিন্ন রকম ট্যালেন্ট, সেই অলিম্পিয়াড এক্সাম গুলোকে আরো বেশি বাড়াতে হবে যাতে তারা কম্পিটিশনের মধ্যে দিয়ে নিজেকে আরো বেশি যাচাই করতে পারবে। এদের জন্য অনেক বেশি উৎসাহ প্রদানের ব্যবস্থা, সে সবসময় ইনসেন্টিভ দিয়েই হোক বা অন্য কোনো ভাবে হোক এদেরকে আরো বেশি উৎসাহিত করা। এছাড়া স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করা। আমরা শুনেছি স্মার্ট ক্লাসরুম, আমাদের এক সময় এক শিক্ষামন্ত্রী বলতেন, যাক তিনি এখন অন্য জায়গায়, স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল, যে স্মার্ট ক্লাসরুম স্কুলগুলোতে বিভিন্ন জায়গায় তৈরি করতে হবে, উন্নত প্রশিক্ষণ যাতে তারা পেতে পারে, আর অনলাইন শিক্ষাকে বিশেষভাবে উদ্বুদ্ধ করা। এই যে এই সমস্ত প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য অনলাইনে ভালো ভালো টিচারের সুযোগ তারা যাতে পেতে পারে, উন্নত কৌশল যেটা অফলাইনে সম্ভব নয়। একটা কলকাতার ছেলে চেন্নাইয়ের একজনের ক্লাস করতে তো যেতে পারে না, কিন্তু ওই পুরুলিয়ার একটি ছেলে মেদিনীপুরের কোনো একজন স্কুলে খুব ভালো একজন টিচার আছেন, ওই জন্য তার কোনো ক্লাস দেখতে পাচ্ছেন, চেন্নাইয়ের কোনো একজন টিচারের ক্লাস দেখতে পাচ্ছেন। এই যে একটা সুবিধা। কলকাতার কোনো একটা ছেলে জলপাইগুড়ির কোনো একজন টিচার আছেন যিনি খুব ভালো পড়ায়, সবসময় এটা নয় কলকাতা মানেই ভালো পড়ায়। কলকাতার কোনো একজন ছাত্র সে ভালো শিক্ষা হয়তো স্কুল কলেজ আছে কিন্তু ভালো টিচার নেই সেখানে ওই সাবজেক্টের, জলপাইগুড়ির প্রত্যন্ত একটা গ্রামে একজন খুব আদর্শ শিক্ষক আছেন, তিনি খুব ভালো বোঝান, তার ক্লাসটা করতে পারবো অনলাইনে। এই যে এইটাকে সেই সুযোগ দানের কথা কিন্তু বলা হয়েছে এইখানে সবচেয়ে। এইবার যেটা আসছে টিচারদের কথা কিন্তু বলা হয়েছে। শিক্ষক, আমরা কম বেশি সবাই শিক্ষকতা পেশার সাথে যুক্ত হতে চাই বা অনেকে যুক্ত আছি, তো এই শিক্ষকদের সম্পর্কেই বেশ কিছু সুপারিশ কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে। প্রথমেই যেটা বলা হয়েছে, শিক্ষক নির্বাচনে বা নিয়োগে কি করতে হবে? শিক্ষক নিয়োগে সাদা কাটা চলবে না, স্বচ্ছতা আনার কথা বলা হয়েছে। অতিরিক্ত স্বচ্ছতা কিন্তু নয়, একদম সাদা খাতার মতন চকচকে স্বচ্ছ নয়, কিন্তু প্রকৃত স্বচ্ছতা। শিক্ষক নিয়োগের প্রকৃত স্বচ্ছতার কথা বলা হয়েছে। যে কোনো নিয়োগ নির্দিষ্ট প্যাটার্ন মেনে পরীক্ষার মধ্যে দিয়ে হবে, এবং সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে কি পরীক্ষা? টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট। আমরা জানি, এর সম্বন্ধে আমাদের অনেক জানা আছে, এটা নিয়ে আর বলছি না। এই টেট বলেছে শুধু সরকারি নয়, রিকগনাইজ বেসরকারি যে সমস্ত স্কুলগুলো আছে তাদেরও টেট দিয়ে বা টেট উত্তীর্ণদেরই শিক্ষক নিয়োগ করতে হবে। এবং শুধু এই টেট নয়, এর ছাড়া কি বলা হয়েছে? ডেমনস্ট্রেশন, যারা বিশেষ করে নবম দ্বাদশে যাবে, নবম থেকে দ্বাদশ উচ্চ শ্রেণীর পড়াবে, তাদের জন্য এই যে ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করা কথা কিন্তু বলা হয়েছে। আমরা জানি ডেমনস্ট্রেশন তোমাদেরও কিন্তু হবে, পড়িয়ে দেখাতে হবে, তাই তো? খুব ভালো। এইটা আমি মনে করি যদি সঠিকভাবে পরিকল্পিত হয়, আমি এটাই বারবার বলার চেষ্টা করি, শিক্ষক নিয়োগে তার আসল স্কিল গুলো দেখা হোক না, কেমন পড়ায় তিনি, কিভাবে পড়ান, একটা জিনিসকে কতটা ছাত্রদের কাছে নিয়ে যেতে পারেন, এইগুলো বেশি দরকার। তিনি একটা সাল কোথায় ভুল বলে ফেলেছে, না শিক্ষকের ভুলটাকে আমি সমর্থন করছি না, কিন্তু তার চেয়ে বড় কথা একটা ছাত্র সে সালটাকে হয়তো কারেকশন করে নিতে পারবে, কিন্তু জিনিসটা যদি তার মনে কেটে যায় না, সেটা আমার মনে হয় বেশি গুরুত্ব। আমি ভুলটাকে সমর্থন করছি না, কখনোই নয়, শিক্ষক নির্ভুল হবেন, কিন্তু সবসময় নির্ভুল তা নয়, কিন্তু কতগুলো সাল তারিখ বরাবর পড়ে লিখে দিল, কিন্তু বিষয়টা তিনি বোঝাতে পারছে না, ছাত্রদের মনে পৌঁছতে পারছে না, সেটা বড় কথা না। এই জন্য ডেমনস্ট্রেশনটাকে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু, ঠিক আছে? আর কি, শিক্ষকদের এতদিন যেটা ছিল না, এই প্রমোশনটা চালু করা। শিক্ষকদের এইটা কিন্তু নেই, আমাদের যেখানে জন্ম সেখানেই মৃত্যু, অর্থাৎ যে গ্রেডে তুমি জয়েন করবে সারা জীবন 60 বছর অবধি সেখানেই থাকা, এটার কোনো সিস্টেম নেই। আর বলেছে, এখানে বলেছে যে প্রমোশনের ব্যবস্থা করে। আরেকটি খুব ইম্পর্টেন্ট শিক্ষকদের জন্য, সেইটা হচ্ছে যেটা মান নির্ধারণের জন্য এসপিএসটি চালু করা। এইবার প্রশ্ন আসছে, স্যার আবার এসপিএসটি আবার কি বলছেন? এসপিএসটি ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার। ন্যাশনাল আমি লিখছি না, ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার, অর্থাৎ
শিক্ষকদের কি করতে হবে, তাদের মূল্যায়ন করার কথা বলা হয়েছে। আমি এর আগে একটি ক্লাসে বলেছিলাম প্রতি অন্তত 10 বছর পর পর তাদের একবার ইভ্যালুয়েশন দরকার, 5 বছর পর পর হওয়া উচিত, এবং সেই হিসেবে তার প্রমোশন ডিমোশন যাই হোক না কেন হওয়া প্রয়োজন। অর্থাৎ একবার চাকরি পেয়ে আমি স্কুলে ঢুকে গেছি মানে আমি শিকড় গজিয়ে নিয়েছি, পড়াবো না, নেই, শিক্ষকদের মধ্যে এই বোধ নেই। কিন্তু একটা সংখ্যক যে অভিযোগ ওঠে কিছু ক্ষেত্রে হলেও সত্যি, কাক কাকের মাংস খায় না, শিক্ষকদের কথা বলতে হচ্ছে, যেটা বাস্তব সেটাকে অস্বীকার করে এড়িয়ে যে বাঘ দেখলে চোখ বুঝে থাকলে বাঘ আমাকে খাবে না, সেটা কিন্তু হতে পারে না। অর্থাৎ সমস্যাকে চোখ বুঝে মুখ খুঁড়িয়ে সমস্যার থেকে দূরে সরে থাকা যায় না, এটা মনে করি বেস্ট পলিসি একটা। বলছি অন্তত 10 বছর পর পর এই এসপিএসটি যে বিষয়টা শিক্ষকদের মূল্যায়নের উপরে জোর দেওয়া হবে, তিনি আপডেট আছেন কিনা, কতটা কার্যকরিতা। অর্থাৎ আমি যে সময় পড়ে এসেছি, এই যে সিলেবাস গুলো আপডেট হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাহলে আমাকে তো সেই নতুন সিলেবাসের সাথে আপডেট হতে হবে। 2020 আমরা তো পড়িনি, কোথাও পড়িনি, তাহলে এখন যদি এইচএসসি এটা যুক্ত হয়েছে, আমাকে তো ছাত্রদের পড়াতে হবে, তাহলে আমাকে জানতে হবে। এইটা সাপোজ আমি যখনই পারবো না, আমাকে তাহলে একটা ইনক্রিমেন্ট আটকে দেবে, 10 বছর পর আমি পারিনি, আমার হতেই পারে আমি ব্যর্থ, তাহলে তখন আমার কি থাকবে, আমার কিন্তু এবার চাহিদা হবে, আমাকে আপডেট হতে হবে, নাহলে আমি ফেল মেরে যাচ্ছি, আমার ইনক্রিমেন্ট আটকে যাচ্ছে, কিছু সুযোগ সুবিধা আটকে দিচ্ছে, আগে তুমি যোগ্যতা প্রমাণ দাও, তারপরে সুযোগগুলো তোমাকে ফিরিয়ে দেবো। এই যে এই জায়গাগুলোর কথা বলা হয়েছে। আর কি, শিক্ষকদের একটা ধারাবাহিক উন্নতি করতে হবে, আমি আর পয়েন্ট করলাম না, ধারাবাহিক উন্নতি, যেটা এতক্ষণ ধরে বললাম। অর্থাৎ তুমি একবার শিক্ষক হিসেবে ঢুকে গেছো, আর কোনো নিজেকে প্রফেশনালি ডেভেলপ করবে না, সেই ধারাবাহিক উন্নতির কথা বলা হয়েছে। আর যেটা এখন তোমরা জানো 4 বছরের ইন্টিগ্রেটেড বিএড এর কথা বলা হয়েছে, তোমরা জানো যে এখন কিন্তু এটা চালু হচ্ছে, আমাদের রাজ্যে পুরোপুরি চালু হয়নি। অর্থাৎ কলেজে 3 বছরের সাথে 1 বছরে 4 বছরে একসাথে বিএড এর হয়ে যাবে, এবং যারা মাস্টার্স করার পরে আসবে তাদের 1 বছরের বিএড এই কার্যকরী হবে। এবং বলছি সমস্ত সারা দেশে শিক্ষক প্রশিক্ষণের কমন পাঠ্যক্রম অবশ্যই হওয়া উচিত, কমন পাঠ্যক্রম হবে, সেইটা তৈরি করবে একটা জাতীয়, যে এনসিআরটি এনসিটি আছে তারা মিলে একটা জাতীয় পাঠ্যক্রম তৈরি, সারা দেশে একই রকম কারিকুলাম থাকবে শিক্ষকদের জন্য। অন্ধ্রপ্রদেশের শিক্ষক একরকম ট্রেনিং নেবে, বেঙ্গলের শিক্ষক একরকম নেবে, পাঞ্জাবের শিক্ষক একরকম হবে, সেটা হয় না, ভাষা তার আলাদা হতে পারে, জিনিসটা একই শিখবে, ঠিক আছে, এইটার কথা কিন্তু বলা হয়েছে। এরপরে যেটা আসছে, শিক্ষকদের পরে যেটা আসছি, সকলের জন্য শিক্ষার উপরে বেশ কিছু বিষয় গুরুত্ব দেওয়া হচ্ছে। এডুকেশন ফর অল, সেই ঢাকার সম্মেলনের কথা তো আমরা পড়েছি, এটা কিন্তু সেটা নয়, এটা ভারতবর্ষের উপরই জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে যে সকলের জন্য শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, সকল শিশুকে কোন রকম বৈষম্য না করে শিক্ষার আওতায় আনা, সকলকে শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে, কোন রকম বৈষম্য করা যাবে না, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে। এইখানেই আসছে লিঙ্গ বৈষম্য দূর করা। এইবার আসো, এতদিন আমরা শুধুমাত্র দেখেছি নারীদের শিক্ষার কথা, পুরুষদের সমান, অবশ্যই এখনো পিছিয়ে আছে সমান, এইখানে কিন্তু থার্ড জেন্ডারদের গুরুত্ব দেওয়া হয়েছে, তৃতীয় লিঙ্গের যারা, একটা সমাজে আমাদের ট্যাবু রয়েছে, একটা প্রচলিত ধারণা, তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা, আর এখন 21st সেঞ্চুরিতে এসে সেটা হয় না, হতে পারে না। আমরা দেখেছি কৃষ্ণনগর একটি কলেজের মানবিকা মুখার্জি, সেখানে কি হয়েছেন, তিনি উপাচার্য পর্যন্ত, প্রিন্সিপাল পর্যন্ত হয়েছেন। আজকের যুগটা অন্যরকম, ভাবতে হবে আমাকে, আমার সংস্কার গোড়ামি, সেখান থেকে আমাকে বেরোতেই হবে। বলছে 2 লিঙ্গের কথা 100 বার, নারীদের সমান অধিকার তাদের আরো বেশি এগিয়ে নেওয়ার সাথে সাথে তৃতীয় লিঙ্গের ছেলে মেয়েদের বা যারা পরিবর্তিত লিঙ্গ পরিবর্তনও যদি কেউ কোন রকম ভাবে করে দেয়, কাউকে পিছিয়ে রাখা যাবে না, ঠিক আছে, সবাইকে সুযোগ অধিকার বলেছে। এবং মেয়েদের জন্য প্রয়োজনে বোর্ডিং স্কুলের ব্যবস্থা করা, জেলায় জেলায়, অর্থাৎ হোস্টেল যুক্ত স্কুল, যেখানে সমস্ত সুযোগ সুবিধা থাকবে, সে বোর্ডিং স্কুলের ব্যবস্থা করতে হবে। আর কি, নবোদয়ের কি হবে তাহলে, নবোদয় ও কেন্দ্রীয় বিদ্যালয় দুটোই বাড়াতে হবে, জাতীয় শিক্ষানীতিতে কিন্তু বলা হয়েছে। 92 বলা হয়েছিল নবোদয় আপাতত থামিয়ে দাও, এবার বলা হচ্ছে নবোদয়গুলোর উন্নতি করো, প্রয়োজন আরো করো, এবং এই কেন্দ্রীয় বিদ্যালয় বাড়াতে হবে। খুব ভালো স্টেপ, বলতেই পারো স্যার মনে হয় বিরাট সাপোর্ট করছে, ভালো দিকগুলোকে ভালো আমি বলবো, খারাপ দিকগুলো আমি খারাপ বলবোই, কারণ আমার ঠিকই কারো কাছে বাধা দেয়, আমি কোনো মত কোনো রাজনৈতিক দল মতাদর্শের কাছে আমি ঠিকই বেঁধে রাখি,
এই জন্য আমি সত্যি কথাটা বলবোই। নবোদয় এবং কেন্দ্রীয় বিদ্যালয়টা বাড়ানো উচিত তো অবশ্যই। আমার ছেলে মেয়েরা পিছিয়ে পড়ছে বারবার সর্বভারতীয় ক্ষেত্রে, খারাপ লাগে কেন? আরে আমরা অনেক কিছু সুযোগ পাই না, আমার পরের জেনারেশন তো পাবে, সেই সুযোগটা তো হতে হবে, সেই জায়গাটাকে বাড়ানোর কথা বলেছে। আরেকটা দেখো খুব গুরুত্বপূর্ণ, স্পেশাল এডুকেটর নিয়োগ করার কথা বলা হয়েছে। স্পেশাল এডুকেটর, অনেকে স্পেশাল বিএড করেছে, স্পেশাল এডুকেটর দেখো একটা ছোট্ট বিষয় অনেক কিছু বুঝিয়ে দেয়। স্পেশাল এডুকেটর কারা? স্পেশাল চাইল্ডদের জন্য, যারা বিভিন্ন রকম ভাবে ব্যতিক্রমী আছে, দিব্যাঙ্গ আছে, ডিসেবল আছে যাদের, তাই তো, অটিজম হোক, ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, অন্যান্য বিভিন্ন কারণ হোক, তাদের শিক্ষাদানের জন্য স্পেশাল এডুকেটর। তার মানে কি সমান সুযোগের ক্ষেত্রে তারাও পিছিয়ে পড়বে না? তাদের জন্য, যাদের জন্য আমি টিচার নিয়োগ করছি, তাহলে তাদেরকে গুরুত্ব দিচ্ছি। স্পেশাল এডুকেটর আমাদের রাজ্যে অনেকদিন ধরে নিয়োগ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়, আদৌ বোধহয় নিয়োগ হয়নি বোধহয়, যাই হোক আমাদের পরিচিত অনেকে দেখেছি স্পেশাল এডুকেটরের কোর্স করেছেন। তাহলে এই স্পেশাল এডুকেটর নিয়োগের উপরেও কিন্তু বিশেষভাবে জোর দেওয়া আছে। এই মোটামুটি বিদ্যালয় শিক্ষার উপরে গেল। এইবার আমরা মেইনলি আসবো উচ্চ শিক্ষা। আরো অনেক আছে বিদ্যালয় শিক্ষা ভাই, আর বলতে গেলে খুব চাপ হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। এবার মূল পয়েন্টে চলে যাচ্ছে উচ্চ শিক্ষা। উচ্চ শিক্ষার বিষয়ে জাতীয় শিক্ষানীতিতে কি কি সুপারিশ করা হয়েছে। উচ্চ শিক্ষার বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো ইয়ের কথা বলা হয়েছে। প্রথমত হচ্ছে উচ্চ শিক্ষার বিষয়ে একটা নতুন দৃষ্টিভঙ্গি গঠনের কথা বলা হয়েছে, যা আমাদের অ্যাপ্রোচ পাল্টাতে হবে। উচ্চ শিক্ষা মানে এমএ বিএড পাস করেছে ব্যাস মিটে গেল, সেইটা ধরে বসে থাকলে হবে না। যুগ পাল্টেছে, সময় পাল্টেছে বাবা। শিক্ষা মানে শুধু কতগুলো সার্টিফিকেট গলায় ঝোলানো নয়, যেটা আমরা করে ফেলেছি আমাদের শিক্ষাটাকে তো সবচেয়ে বেশি শেষ করেছি সার্টিফিকেটধারী শিক্ষাকে গুরুত্ব দিতেছি। সেটাকে বলা হয়েছে যে শুধুমাত্র, আর যেটা বলা হচ্ছে প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন। এই যে উচ্চ শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোর কি করতে হবে? পুনর্গঠন করতে হবে। তাদের যত দ্রুত সম্ভব কিছু বিদ্যালয়কে অটোনমাস করা হোক, কিছু বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণকে অন্যরকম করা হোক, ফলে তাদের এই নিয়ন্ত্রণের গুলোর উপরে কিন্তু পুনর্গঠনের কথা বলা হয়েছে। এবং শিক্ষার নতুন নতুন দিক উন্মোচন, এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। বলছে এতদিন যেটা আসছে, আর্টস তো আর্টস, সায়েন্স তো সায়েন্স, ব্যাস, তার বাইরে আর কিছু নাই। বলছে কলা, বিজ্ঞান, বাণিজ্য, এটার সাথে একটা নতুন বিষয়ের সংমিশ্রণ ঘটাতে হবে। কার সংমিশ্রণ? STEM, স্টেম এর সংমিশ্রণ ঘটাতে হবে। এবার বলতেই পারো স্যার স্টেম আবার কোথা থেকে? স্ট্রিম তো স্যার বানান ভুল করতে, কারণ স্যার অনেক বানান ভুল লেখে, স্যার সেটা স্বীকার করে। স্ট্রিম নয়, এটা কিন্তু স্টেম। স্টেম বলছে কার সাথে স্টেমের মিল বলেছি? কলা, শিল্প, এগুলোর সাথে স্টেম। স্টেম হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, চারটে সাবজেক্ট টপিক। সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, এর সাথে কলা, শিল্প, তাদের সংমিশ্রণ। ভাবো তো, তাহলে এই যে আমাদের যে জাতীয় শিক্ষানীতি 2020 আমরা পড়ছি, যারা এই যে তৈরি করেছেন, একবার একটু ভাবো তো এদের চিন্তা ভাবনা কতটা সুদূর প্রসারী হলে পরে এই যে কস্তুরী রঙ্গন, যার কথা আমরা বারবার বলছি, পদ্মবিভূষণ বিজ্ঞানী, এটা কোনো নেতা মন্ত্রী তৈরি করেনি ভাই বোনেরা। এটা নিয়ে গর্বিত লজ্জিত হওয়ার কিছু নেই, আমাদের দেশের প্রতিভাবান ব্যক্তিরা তৈরি করে এগুলো। কত সুন্দর চিন্তা। আমরা বলছে আর্টস কলা নিয়েছি মানে আমি ইঞ্জিনিয়ারিং এর কিছুই বুঝবো না, ওটা আমার সাবজেক্টই নয়, এইটা বলেনি। অর্থাৎ আমি পনির খাই মানে আমি মাছ খেতেই পারবো না, এরকম ব্যাপার নেই। আমি ডিমের ঝোল খেয়েছি মানে এক পিস মাংস খাবো না, তার কি আসে? আরে বাবা, সবকিছুর মিশ্রণটা বুঝি। এই বিজ্ঞান, বাণিজ্য, কলা, এগুলোর সাথে স্টেমের সংমিশ্রণ করার কথা বলা হয়েছে। অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, এই চারটে বিষয়কে যুক্ত করতে হবে, তবে তো। আরে বাবা, যে ইঞ্জিনিয়ারিং জানে সেই লোকটি কি একটা ভালো কবিতার সাহিত্যিক হতে পারে না? আমাদের সমাজে নচ্ছুত করে রাখা হচ্ছে, তুমি বিজ্ঞানী, তোমার সাহিত্যে কোনো এন্ট্রি নেই, তুমি ইঞ্জিনিয়ার, তুমি এদিকে এসো না। এই জায়গাটার ক্ষেত্রে পরিবর্তন আনার কথা বলা হয়েছে। ভাবো তো, এইরকম শিক্ষার্থী যদি ভবিষ্যতে আজ থেকে 50 বছর পরে তৈরি হয়ে ভারতবর্ষে একজন সায়েন্টিস্ট, অথচ তিনি সাহিত্যে দক্ষতা আছে, কোথায় যাবে দেশটা একবার ভেবে দেখেছো? কস্তুরী রঙ্গন বা এর নেতৃত্বে যে কমিটি ড্রাফট করেছে, তাদের চিন্তা ভাবনাটা কোথায়? একজন সায়েন্টিস্ট কিন্তু যিনি করেছেন,
পদ্মবিভূষণ প্রাপ্ত, উনি একা করেন, একটা টিম ছিল। তাহলে ভাবার বিষয় আছে এই গানগুলোতে। তারপরে কি হচ্ছে, স্নাতকোত্তর ক্ষেত্রে, স্নাতকোত্তর মানে যেটা আমরা মাস্টার্স বলি, তাই তো? এই মাস্টার্স এর ক্ষেত্রে নমনীয়তা আনতে হবে। নমনীয়তা সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে, যেমন এডুকেশনটাকে সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে, যে কেউ এসে মোটামুটি মাস্টার্স করতে পারে, অনেকে সফল হচ্ছে, তা নিয়ে আমাদের কোনো চুপ মার নেই। এরকম বিভিন্ন ক্ষেত্রগুলোকে আরো ওপেন করে দিতে হবে, ঠিক আছে? আর সিবিসিএস যেটা আছে, এটা তোমরা জানো, এটা নিয়ে ডিটেলস আমি বলবো না। সিবিসিএস চয়েস বেস ক্রেডিট সিস্টেম যেটা, সেটাকে আরো বেশি স্ট্রং করা। ক্রেডিট সিস্টেম, ক্রেডিট ট্রান্সফারেরও ব্যবস্থা থাকবে। আমি এই কলেজে পড়তে পড়তে আমার কোনো একটা কাজের সূত্রে আমি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে কোনো একটা কলেজে পড়তাম, আমি পুরুলিয়ায় চলে গেছি, দিল্লির কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে চলে গেছি, যে কদিন এখানে পড়ছি সেই ক্রেডিটটা ওখানে ট্রান্সফার হয়ে যাবে, তারপরের থেকে কন্টিনিউ হবে। বা বিভিন্ন সাবজেক্ট চুজের ক্ষেত্রে সিবিএসই যেটা আছে, সিবিসিএস, সেইটার চালুর কথা কিন্তু বলা হয়েছে। এবং শিক্ষকদের মানের উন্নতি হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যদি শিক্ষকদের মান পড়ে যায়, যে শেখাবে তার মানে যদি ঠিক না থাকে, তো সে কি শেখাবে? এটা তো স্বাভাবিক ব্যাপার। আর নেক্সট যেটা বলেছে, গবেষণার সুযোগ করে দেওয়া দরকার। শুধুমাত্র ডিগ্রি কেন্দ্রিক নয়, তাদের চিন্তা ভাবনার উন্নতি এবং বিশেষ করে গবেষণার সুযোগ দানের কথা বলা হয়েছে। এবার যেটা উচ্চশিক্ষার মধ্যেই আছি, উচ্চশিক্ষার নিয়ন্ত্রণের জন্য 4টে সংস্থা গঠনের কথা বলা হয়েছে। একটা হচ্ছে NHERC, প্রত্যেকটা 4টে সংস্থা আমরা দেখব। প্রথম হচ্ছে NHERC, 4টে সংস্থা। প্রথমে বলেছে NHERC, তারপরে বলছে NSE, ন্যাক বলতে পারো এটাকে, তারপরে HEGC, 4টে সংস্থা, এবং 4 নম্বর হচ্ছে GEC। প্রত্যেকটার ফুল মিনিং আমি বলবো এরপরে। কি আছে এর মানে? প্রথমে বলেছে ন্যাশনাল হায়ার এডুকেশন, ন্যাশনাল হায়ার এডুকেশন, হায়ার এডুকেশন রেগুলারিটি কাউন্সিল যেটা বলা হয়েছে। রেগুলারিটি মানে রেগুলেটর, বুঝি না, নিয়ন্ত্রণকারী সংস্থা, ঠিক আছে? রেগুলারিটি কাউন্সিল, আমি পুরোটা লিখলাম না, তাহলে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলারিটি কাউন্সিল, অর্থাৎ জাতীয় শিক্ষা নিয়ন্ত্রণকারী সংস্থা। এটা থাকবে সর্বোচ্চ পর্যায়ে। ফুল মিনিং গুলো একটু খেয়াল রাখবে। নেক্সট যেটা বলেছে ন্যাশনাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল। আমরা ন্যাক এতদিন একরকম বুঝেছি, এখানে কিন্তু আরেক রকম চলে এসেছে। ন্যাশনাল অ্যাক্রেডিটেশন অর্থাৎ জাতীয় অনুমোদনকারী সংস্থা রয়েছে। তারপরে HEGC, হায়ার এডুকেশন গ্র্যান্ট কমিশন। দেখো ইউজিসির ধাঁচে এটাকে ইউজিসি উঠে যাচ্ছে তা নয়, কিন্তু হায়ার এডুকেশন গ্র্যান্ট কমিটি, ঠিক আছে? হায়ার এডুকেশন গ্র্যান্ট কমিটি। এইবার আসছে তোমার যে CEG, এই সরি কমিটি বললাম এগুলো, সরি, এটা হবে কাউন্সিল, ঠিক আছে? এটা সব কটা কিন্তু কাউন্সিল হবে, রেগুলেটরি কাউন্সিল হবে, ওকে? হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল, ধারণাগুলো একটু চেঞ্জ আসছে। তারপরে GEC, তোমার যে জেনারেল এডুকেশন কাউন্সিল, এটা হচ্ছে কি বললাম, জেনারেল এডুকেশন কাউন্সিল। এই যে 4টি সংস্থা তৈরি হবে, NHERC, ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলারিটি কাউন্সিল, NSE, ন্যাশনাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল, HEGC, হায়ার এডুকেশন গ্র্যান্ট কাউন্সিল, GEC, জেনারেল এডুকেশন কাউন্সিল। এই কটা নিয়ন্ত্রণকারী সংস্থা আমাদের কি করবে? উচ্চ শিক্ষাকে নিয়ন্ত্রণ করবে। নেক্সট যেটা পয়েন্ট আসবো, শিক্ষার বাণিজ্যিকীকরণে বাধা। খুব ভালো একটা জায়গায় হাত দিয়েছে, কিন্তু এই হাতে বেশি দিন রাখতে পারবে বলে মনে হয় না, বেহাত হয়ে যাবে। বাণিজ্যিকীকরণে বাধা। বাণিজ্যিকীকরণে বাধা বলতে আমরা জানি আমাদের দেশে শিক্ষাটা হয়েছে কি, সবচেয়ে বড় ব্যবসা, সবচেয়ে বড় বাণিজ্য। একদম প্রি প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা ফেলো করি মাখোতেল, পয়সা দাও ডিগ্রি লও, কোনো দরকার নেই, পড়াশোনা করো না করো ডিগ্রি, ঘরে বসে ডিগ্রি, অনেক রকম ব্যাপার আছে, শুনি টুনি, যাই হোক, সবই জানি, বলা যাবে না। এই বাণিজ্যিকীকরণে বাধা দেওয়া হচ্ছে। শিক্ষাটা পণ্য হতে পারে। সরকারি বেসরকারির তফাৎ দূরত্ব ঘোচাতে হবে, সরকারি সিস্টেমকে এগিয়ে আসতে হবে এবং শিক্ষাকে ব্যবসায় পণ্যে পরিণত করা থেকে আটকাতে হবে। আজকের যুগে হ্যাঁ
বেসরকারীকরণকে নিরুৎসাহিত করা হয়নি, বেসরকারীকরণ শিক্ষা থাকবে, কিন্তু পুরোপুরি বাণিজ্যিকরণ হলে দেশের প্রতিভার বিকাশ ঘটবে না, দেশের অনেক শিক্ষার্থী শুধুমাত্র অর্থের কারণে শিক্ষা থেকে বঞ্চিত হবে, প্রতিভা নষ্ট হবে, সেটা কিন্তু দূর করার কথা বলা হয়েছে। নেক্সট যেটা আসছে বৃত্তি শিক্ষা। বৃত্তি শিক্ষা প্রফেশনাল বা ভোকেশনাল এডুকেশনকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হচ্ছে বৃত্তি শিক্ষার ক্ষেত্রে কি করতে হবে, বৃত্তি শিক্ষার ক্ষেত্রে মানের উন্নতি করতে হবে, শিক্ষার মান বৃদ্ধি না হলে কিন্তু বৃত্তি শিক্ষার উন্নতি হবে না, বৃত্তি শিক্ষার মান করতে হবে। আর যেটা বলেছে সমন্বয়ী শিক্ষা, সাধারণ শিক্ষার সাথে বৃত্তি শিক্ষার, সাধারণ শিক্ষার সাথে বৃত্তি শিক্ষার কি করতে হবে, সমন্বয় করতে হবে, এই দুটোর মধ্যে সমন্বয় কোরিলেশন করতে হবে, সমন্বয় না করলে কিন্তু শিক্ষার উন্নতি হবে না, দুটোকে দুরকম পথে দিলে হবে না, সাধারণ শিক্ষার মতোই করে বৃত্তি শিক্ষাটাকে দেওয়ার ব্যবস্থা কিন্তু করতে হবে। এছাড়া যেটা বলেছি কৃষি, আইন, টেকনিক্যাল, এই সমস্ত ক্ষেত্রে শিক্ষার উন্নতি করতে হবে এবং তোমার যে সরকার সাথে সাথে বেসরকারি উদ্যোগও এক্ষেত্রে সাগিয়ে দিতে হবে, ঠিক আছে। এছাড়া স্বাস্থ্য শিক্ষা, হেলথ এডুকেশন যেটাকে বলছে, সেইগুলোকে প্রফেশনালি উন্নতি করতে হবে, ডিটেলস এর মধ্যে ঢুকছি না। এইবার যেটা আসছে বয়স্ক শিক্ষা। বয়স্ক শিক্ষা আমরা জানি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে যে কোনো দেশের ক্ষেত্রে, যে কোনো দেশের উন্নতিতে বয়স্ক শিক্ষা অন্যতম। তো এই বয়স্ক শিক্ষার উন্নতির জন্য কমিশন কিন্তু জাতীয় শিক্ষানীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বলেছে, যে কোনো মূল্যে 100% সাক্ষরতাকে নিশ্চিত আমার করতেই হবে কয়েক বছরের মধ্যে, যে কোনো মূল্যে কি করতে হবে, 100%, 100% সাক্ষরতা। এবার যদি বয়স্কদের বাদ দিয়ে 100% তো হবে না, একটা বড় অংশ তো বয়স্ক লোকজন রয়েছে, তাদের বাদ দিয়ে হয় কখনো, তাহলে বয়স্ক শিক্ষাকে নিশ্চিত করতে গেলে 100% নিশ্চিত করতে গেলে বয়স্ক শিক্ষার দরকার। বয়স্ক শিক্ষার জন্য এনসিইআরটি কে এবার এগিয়ে আসতে হবে, বলছি এনসিইআরটি কে নতুন করে পাঠ্যক্রম তৈরি করতে হবে যাতে তাদের উপযোগী হয়, এবং তোমার যে এদের জীবন শৈলীর শিক্ষা দিতে হবে, লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত, এই জীবন শৈলী একবার স্কুল লেভেলে চালু হয়েছিল জানো, 2005, 6, 7 সালে, অনেকে জানো হয়তো, কবে চালু হলো, কেন চালু হলো জানি না, আবার কবে বন্ধ হয়েছে কেউ জানে না, ফট করে দেখে একবার আর কোনো খবর নেই। যেমন এইচএসে পরিবেশ বিদ্যা, তোমাদের মধ্যে অনেকে পেয়েছে হয়তো, পরিবেশ বিদ্যা বলে একটা সাবজেক্ট চালু ছিল, এমসিকিউ, ওই তোমার ওই মার্কশিটে পরীক্ষা হলো কয়েকবার, এইচএসে ফাইনাল পরীক্ষা হলো, কবে বন্ধ হয়েছে কেউ জানে না, একবার মিটিং এর মধ্যে ওটা নেই। যাই হোক, সবই সম্ভব, এটা আমাদের দেশ, আমাদের রাজ্য, সবই সম্ভব, কারণ আমরা খুব উন্নত মানের সব শিক্ষার মধ্যে বাস করি। জীবনশৈলী, লাইফস্টাইলের শিক্ষা, অর্থাৎ একজন ব্যক্তির, এইবার তুমি বলতে পারো স্যার তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠান শেখাবো, আমি খাবো কি করে, স্নান করবো কি করে, আরে বাবা সেটা নয়, জীবনশৈলী মানে তা নয়, নিজের জীবনটাকে আমি কিভাবে উপভোগ করবো, ভালোভাবে থাকবো, সেই শিক্ষাটা দেওয়ার কথা বলেছে। আর বয়স্কদের জন্য প্রবাহমান শিক্ষা, কন্টিনিউয়াস যে শিক্ষা, এগুলো আমরা পড়েছি ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল পড়ার সময়, এই প্রবাহমান শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট যেটা বলা হয়েছে অনলাইন শিক্ষায় গুরুত্ব, এটা কিন্তু বয়স্ক শিক্ষা নয়, আবার একটা অন্য পয়েন্ট, ঠিক আছে। অনলাইন এডুকেশনের গুরুত্ব বাড়াতে হবে, এর জন্য বিভিন্ন অ্যাপ লঞ্চ করা হবে, স্মার্ট ক্লাসরুম হোক, বিভিন্ন রকম ভাবে অনলাইন শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট পয়েন্ট, শেষের দিকে চলে এসেছে, আর একটা দুটো পয়েন্ট বলে ছেড়ে দেবো। কেব, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, এটা জানি, বলছে একে আরো বেশি শক্তিশালী করতে হবে, একে যদি শক্তিশালী না করা হয় তাহলে আমাদের শিক্ষার উন্নতি হবে না। কেব বা ন্যাশনাল সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, একে করতে হবে, এবং এ কার হয়ে কার সাথে সমন্বয় রেখে কাজ করবে, এমএইচআরডি যেটা আছে, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, যেটা আগে শিক্ষা মন্ত্রক বলা হতো, তার সাথে তালমিল রেখে কাজ করবে যাতে শিক্ষার উন্নতি হয়। এইবার আসবো যেটা অর্থ সংস্থান, লাস্ট ভবিষ্যৎ বলে ছেড়ে দেবো। সবকিছুর মূল কথা কি, ভিটামিন এম, যেটা যদি না হয় তাহলে আর শিক্ষা চলবে কি করে, সেই অর্থ সংস্থান কি করে হবে। শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্র উভয়কে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে খুব দ্রুত, আমরা জানি জিডিপি গ্রোথ ডেভেলপমেন্ট যে প্রোডাকশন আছে, সেই জিডিপির 6%-এ পৌঁছতে পারি। ভাবো তো 6% কবে থেকে শুনছি, আজ অব্দি পৌঁছতে পারিনি। এত শ্রী, এত ভান্ডার, এত প্রকল্প, অমুক যোজনা, তমুক যোজনা, আমি দুই সরকারকে বলছি, দুই সরকার বলতে 29টা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার 30টা সরকারকে বলছি, স্থানীয় প্রশাসনকে বলছি,
এত প্রকল্প, এত কিছু। জিডিপির 6% আমরা সেই ঢুকে যাচ্ছি কবে থেকে যে আমরা জিডিপির 6% শিক্ষা খাতে ব্যয় করবো। এত খাতে ব্যয় বরাদ্দ হয়, শিক্ষা খাতে কেন হয় না জানি না, অদৃশ্য কারণ, আবার সবই হয়তো আমরা জানি না। অর্থটাকে বলছে কেন্দ্র রাজ্য উভয়কে চেষ্টা করতে হবে, একা কেন্দ্র পারবে না, একা রাজ্য পারবে না, 6% অব্দি নিয়ে যেতে হবে। এইবার তাহলে ভবিষ্যৎ কি হবে? জাতীয় শিক্ষানীতির ভবিষ্যৎ বা বাস্তবায়ন কোন পথে? এই যে এত কিছু তো বললেন আপনারা, এর বাস্তবায়ন কি, ভবিষ্যৎ কি, এটা আসে তো বলেছে সবাই মিলে বাস্তবায়ন, একা পারবে না। MHRD যেটা আছে তার সাথে কেব যুক্ত হবে, ঠিক আছে, তার সাথে যুক্ত হবে NCERT, তার সাথে যুক্ত হবে রাজ্যের ক্ষেত্রে SCERT, ঠিক আছে, প্রত্যেকে মিলে, এছাড়া তোমার NTA, এরকম আরো যে সংস্থাগুলো আছে সবাই মিলে একত্রে যদি যুক্ত হয়, কেন্দ্র রাজ্য সর্বোপরি দেশের যারা শিক্ষা অনুরাগী ব্যক্তি আছে, স্বেচ্ছাসেবী সংস্থা আছে, সবাইকে এগিয়ে আসতে হবে 21st সেঞ্চুরির দেশকে। যে আমরা প্রথম যে স্বপ্নটা দেখেছিলাম, বলেছিলাম গতকালকে যে আমাদের জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্যটাই হচ্ছে গ্লোবাল নলেজ সুপার পাওয়ারে পরিণত। এই গ্লোবাল নলেজ সুপার পাওয়ার তৈরি হতে গেলে সবার দৃষ্টিভঙ্গি, শুধু সরকার একা করবে এই ধারণা নিয়ে আমরা বসে থাকলে হবে না, সবাইকে এগিয়ে আসলে হবে। এই হলো মোটামুটি জাতীয় শিক্ষানীতির সংক্ষিপ্ত আকারে আলোচনা। নেক্সট আমরা যেভাবে আমরা চলছিলাম, গাইডেন্স কাউন্সিল সেকেন্ড পার্টটা বাকি আছে, সেই ক্লাসগুলো আসবো। ধন্যবাদ।